আমি শাড়িটা খুলে পাশে রাখলাম। ভেজা শাড়িতে ঠান্ডা লাগছিল প্রচণ্ড। যখন ব্লাউজটা পরতে যাব বুঝতে পারলাম ব্লাউজের কিছু বোতাম নষ্ট হয়ে গেছে। ভেজা জামা কাপড় বদলাতে গিয়ে বুঝলাম দরজার ওপারে কেউ দাঁড়িয়ে। আমি চট করে ওকে ধরে ঘরের মধ্যে নিয়ে এলাম। ধীরে ধীরে বললাম, এইভাবে নয় রঘু। তারপর কি হলো আমি কোনো দিন ভুলব না। আমার নাম শ্রীমতী, বয়স 38। এই বয়সেও আমি যথেষ্ট আকর্ষণীয়। আশ্চর্য ব্যাপার হলো বয়সের কারণে এই বয়সেও আমার শরীরের রেখাগুলো এখনও বেশ স্পষ্ট আর সজীব। সাধারণ মহিলাদের মতো আমিও বাসায় হাত কাটা স্লিভলেস ব্লাউজ পরি। বেশি গরমে আবার ম্যাক্সি ছাড়া থাকা যায় না। হাঁটার সময়ে কোমরের নিখুঁত রেখা যে কারো মন কেড়ে নিতে পারে। বাড়িতে যখন কাজ করতে থাকি হাঁটতে হাঁটতে আঁচল কখন যে কাঁধ থেকে পিছলে পড়ে খেয়ালও করি না। কখনো তা ঠিক করি, কখনো ক্লান্ত শরীরে আর ইচ্ছে করে না। স্বামীর নাম সুদীপ্ত, বয়স 45, ব্যবসায়ী মানুষ। তবে অনেক ধার দেনা করে ব্যবসায় লোকসান হয়, যে কারণে বড়লোক ঘরের এক বিধবা মহিলা বিয়ে করে। সেই মহিলার থেকে আর্থিক সাহায্য নিয়ে ধার দেনা শোধ করেছে। এখন নতুন করে ব্যবসা করে বেশ ভালোই রোজগার। সে দ্বিতীয় বউকে নিয়ে অন্য একটা বাড়িতে থাকে। মাঝে মাঝে এখানেও আসে সংসারের খরচ দিতে। একা বাড়িতে আরও একজনের উপস্থিতি আছে, আমার ভাগিনা রঘু। ওর বয়স 25 বছর। বাবা মা মারা যাওয়ার পর থেকে এখানেই থাকে সে। ফাঁকা বাড়িতে এখন ওই আমার সঙ্গী। আজকে সকাল থেকে একটু ক্লান্ত লাগছিল। খাওয়া দাওয়া গুছিয়ে ছাদে একটু কাপড় মেলে দিয়ে বারান্দায় গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম। রোজ যেটুকু করি ওটা আমার নেশার মতো হয়ে গেছে। বাগানের মাটি হাত দিয়ে না নাড়লে যেন মন টেকে না। পায়ে আলতো করে রোদ পড়ছিল, হাওয়াটা বেশ কোমল ছিল। আর আমি তখন একটা হালকা হলুদ শাড়ি পরে আঁচল পেছনে টাইট করে গোজা, যাতে হাত চলাচলে অসুবিধা না হয়। এমন সময় পেছন দিকের বাথরুম থেকে ডাক এলো, রাঙা মামি একটু এদিকে আসবেন। আমি একটু চমকে গেলাম। রঘুর গলা। আমাদের কাজের ছেলে, বছর 25-এর মতো হবে, গ্রামেরই ছেলে, কিন্তু ইদানিং নিজেকে বড্ড চালাক ভাবতে শিখেছে। আমি টপ থেকে পানি ঢালছিলাম। একটু থেমে বললাম, কি হয়েছে রঘু? আসেন না বলি দরজার ভেতর থেকে একটু মৃদু হাসির সুরে বলে। আমার সন্দেহ হলো, তবুও হেঁটে গেলাম বাথরুমের দরজার দিকে। অর্ধেক খোলা দরজা। ওদিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলো? রঘু একটু দ্বিধাভরা মুখে বলল, পিঠে একটু কাদা লেগেছে মামি, ভালোভাবে পরিষ্কার করতে পারছি না। আমি হতবাক হয়ে গেলাম। মুখটা হঠাৎ রাঙা হয়ে উঠল, রাগে না লজ্জায় বুঝতে পারলাম না। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস? ও তখন দরজার ফাঁক দিয়ে সাবানে লাগানো ফেনার পিঠটা দেখিয়ে বলল, একটু সময় দেন না মামি, আপনি ছাড়া তো এখানে কেউ নাই। আমি এক পা পিছিয়ে গেলাম, দরজাটা টেনে দিলাম। এই সব চালাকি করিস না রঘু, আমি কিন্তু তোর মামাকে বলে দেব। কিন্তু আমার গলার রাগ যত না জোরে উঠল, ভেতরে যেন কোথাও একটা কাঁপুনি বাসল। রঘুর আচরণ আজকাল একটু সীমার বাইরে চলে যাচ্ছে বলে মনে হয়। আমি ওর কথা এড়িয়ে চলে এলাম, কিন্তু মনটা পানি দিতে গিয়ে বারবার চলে যাচ্ছিল বাথরুমের সেই কথাগুলোর দিকে। অদ্ভুত এক অস্বস্তি হচ্ছিল, আবার কোথাও যেন লুকিয়ে একটা উষ্ণ শিহরণ। নিজেকেই ধমক দিলাম মনে মনে। বয়সটা বাড়লেও শরীরটা এখনও সর্বনাশা। বিকেলের দিকে একটু বই হাতে নিয়ে বারান্দায় বসেছিলাম। হালকা হাওয়ায় শাড়ির আঁচড় একটু একটু উঠছিল। পড়ায় মন বসছিল না, কেমন যেন এলোমেলো লাগছিল মাথাটা। দুপুরে সেই ঘটনাটা বড্ড বেশি ঘোর লাগিয়ে গেছে। হঠাৎ বাইরে থেকে কারা কারা চিৎকার করে উঠল, আরে রঘু পড়ে গেছে, পায়ে লেগেছে, রক্তও বেরোচ্ছে। আমি বই ফেলে নিচে নেমে এলাম তাড়াতাড়ি। বাইরে উঠোনে গিয়ে দেখি রঘু গলায় ঘাম জড়ানো গেঞ্জি পরে মাটিতে বসে আছে। ডান পা হাঁটুর নিচে কেটে গেছে হালকা, কিন্তু ওর মুখটায় এমন করে কুঁচকে আছে যেন হাত ভেঙে গেছে। আরে কি হলো রে? আমি জিজ্ঞেস করলাম। রঘু কাতর মুখে আমার দিকে তাকিয়ে বলল, মামি বড্ড লাগছে, পা নাড়াতে পারছি না। আমি চট করে ওকে ধরে ঘরের মধ্যে নিয়ে এলাম। শোবার ঘরের পাশে দালানে বসিয়ে পা ধুয়ে মলম আনতে গেলাম। ওর গা ঘামে ভেজা,
আর আমি যখন তুলোটা ভিজিয়ে ওর হাঁটুতে ছুঁই একটু কেঁপে উঠল। ধরো না তো ওইখানে। রঘু হালকা গলায় বলল, আপনার স্পর্শে একটু শিরশির করে মামি। আমি ভুরু কুঁচকে তাকালাম। চুপ কর, পা ফাটছে আর তুই ফাজলামো করছিস। আপনার যত্নেই তো ব্যথা কমে যায় মামি। ও আবার মুচকি এসে বলল। আমি যেন কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। রঘুর এই সাহস কোথা থেকে আসে? একরকম রাগ, আবার কোথাও যেন চুপি চুপি মনের মধ্যে অন্য ভাষা জেগে উঠল। ওর পায়ে মলম লাগাতে গিয়ে কখন যেন হাতটা একটু উপরের দিকে চলে গিয়েছিল। রঘু দম আটকে গলায় বলল, আরও একটু নিচে, হাঁটুর কাছে লাগলে ভালো হতো মামি। আমি হুঁশ ফিরে পেলাম। চুপ কর রঘু, বেশি পারলে কিন্তু একেবারে বাড়ি পাঠিয়ে দেব। আপনি না থাকলে আমি কোথায় যাব মামি? ওর গলায় একটা আবেগ আর কেমন যেন নরম ছোঁয়া। আমি উঠে দাঁড়ালাম। পেছনে ওর চোখের দৃষ্টিটা টের পেলাম, সেই এক চাহনি যা আজকাল প্রায়ই টের পাই। দরজা পেরিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজা টেনে দিলাম। তবুও মনটা অদ্ভুতভাবে অস্থির রয়ে গেল সারাদিন। রাতের বেলা একবার রঘুর ঘরে গেলাম ওর পায়ের অবস্থা দেখতে। দেখলাম হেলান দিয়ে শুয়ে আছে, আর পা বেশ খানিকটা ফুলে গেছে। একমাত্র ভাগিনা বলে একটু মায়া হলো। বললাম, তুই একটু বস, আমি তেল নিয়ে আসছি, মালিশ করে দিলে ভালো হবে। রান্নাঘর থেকে মালিশ করার জন্য তেল নিয়ে ওর পা মালিশ করতে লাগলাম। কখন যেন আঁচল একটু সরে গেছে, টের পেলাম না। আমি ওর সাথে কথা বলছিলাম, কিন্তু রঘুর কোনো সাড়া নেই। আর চোখে দেখি ও কিছুটা গম্ভীর মুখে তাকিয়ে আছে। জানি না ঠিক কোথায় তাকিয়ে আছে। হাতে তেল থাকায় আঁচল ঠিক করতে পারলাম না। আর একটু লাগাবো নাকি? একটা কাশি দিয়ে বললাম। ধ্যান ছেড়ে বলল, তেল দিয়ে লাগালে ভালো হবে। আনমনে বলল নাকি ইচ্ছা করে? আমি একটু ইতস্তত হয়ে বললাম, হয়ে গেছে, আজকের মতো, আবার কাল করে দেব। এই বলে উঠে চলে গেলাম। কিন্তু মনের মধ্যে একটা অনুভব হলো যেন রঘু আমার শৈল্পিক কোমরের রেখার মাঝে হারিয়ে আছে। রঘুর সেবা যত্ন করতে করতে 1 সপ্তাহ কেটে গেছে। আজ দুপুরে সূর্যটা একটু বেশিই জ্বলছিল। আজ মোটামুটি হাঁটতে পারে। বাড়ির সব কাজ সেরে স্নান করতে চলে গেলাম। যখন ব্লাউজটা পরতে যাব বুঝতে পারলাম ব্লাউজের কিছু বোতাম নষ্ট হয়ে গেছে। তবুও কোনো রকমে পরে কাপড় পেঁচিয়ে ঘরে চলে এলাম। ভাবলাম অন্য কোনো ভালো একটা পরব, কিন্তু কপালে তা আর জুটল না। কেননা আগের সব ব্লাউজগুলো এক এক রকম সর্বনাশ হয়েছে। এক একটা ব্লাউজ এক রকম সমস্যা করছে। বোতাম খুলে যাচ্ছে, কোথাও টাইট হয়ে যাচ্ছে, কোথাও সেলাই আলগা। কোনো উপায় না পেয়ে একটা দিয়ে চালিয়ে নিলাম। আমি পরশু রঘুকে দিয়ে একটা পুরনো স্যাম্পল ব্লাউজ পাঠিয়েছিলাম সাম্যবাবুর দর্জির দোকানে। খুব ভালো মাপ নিয়ে নতুন 4টে বানাতে বলেছিলাম। আজ দুপুরে যাওয়ার কথা ছিল, তাই হালকা গুছিয়ে একটা গোলাপি সুতির শাড়ি আর ম্যাচিং করা একটু স্মার্ট ফিট হাত কাটা ব্লাউজ পরে বের হলাম। গরমে আরামদায়ক লাগছিল। দর্জির দোকানটা ছোট, কিন্তু সাম্যবাবু খুব মনোযোগী লোক। 45 ছুঁই বয়স, চশমা পরে, একটু বেশি কথা বলেন। তবে ঘরের ভেতরে কাপড় আর আতরের গন্ধে নরম ঘরোয়া ভাব ছড়িয়েছিল। আমি দোকানে ঢুকতেই সাম্যবাবু চোখ তুলে তাকালেন। একটু সময় নিয়ে বললেন, উফ রাঙা মামি, আপনাকে গোলাপি রঙটা যেন আলাদা করে ভালো লাগে, বলবো কি? আমি হেসে বললাম, তা আপনি রঙও ধরেন এখন? না না, আমি তো মাপ ধরি, আর সেই মাপ ভুল হওয়ার উপায় নেই। বলেই চোখ দুটো একটু নিচের দিকে নামিয়ে আবার ব্লাউজদের দিকে ফিরলেন। সামনের টেবিলে রাখা 4টে নতুন ব্লাউজ হাতে নিয়ে আমাকে বললেন, এই যে মাপ মতো করেছি, তবে একটা একটু টাইট বানিয়েছি, আপনার যেটা ভালো লাগে সেটাই পরে নেবেন। আমি বললাম, একটা পরে দেখি। সাম্যবাবু বললেন, ওই তো পেছনে কাপড় বদলানোর ঘর, যান, দরজাটা বন্ধ করে নেবেন। আমি একটার ভেতরে ঢুকে ব্লাউজটা পরে দেখলাম সত্যিই একটু টাইট হয়েছিল। আঁচল না থাকলে বেশ অস্বস্তিকর লাগতো। বের হয়ে এসে বললাম, এইটা একটু বেশি ফিটিং হয়ে গেছে না? সাম্যবাবু চোখ নামিয়ে বললেন, আসলে ওই মাপটাই গিয়েছিল মনে হয়, তবে এমন সুন্দর ফিগারে একটু টাইট হলে বেশ মানিয়ে যায় মনে হয়। একটু চুপ থেকে আবার বললেন, আপনার মতো তো আর সব মেয়েদের হয় না রাঙা মামি,
একটা অস্বস্তি ছড়ালো শরীর জুড়ে। মনটা হালকা করতে ইচ্ছা করছিল। বুকের ভেতরে যেন একটা চাপ অনুভব করছিলাম। চোখাচোখি হতেই ওর চাহনিতে আমি লজ্জায় গলে যেতে লাগলাম। চুপ করে 4টে ব্লাউজ নিয়ে বের হয়ে এলাম। পেছন থেকে শ্যাম্যবাবুর গলার আওয়াজ, আরেকবার আসবেন রাঙামামি, যদি কখনো কিছু ঠিকঠাক না হয় আমি দেখে দেব। ঘরের পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমার উপস্থিতি যেন অনেকের মধ্যে ভিন্ন কিছু জাগায়, আর আমি শুধু নিঃশব্দে সেই অস্বস্তির ভেতরে হেঁটে যাই। সকাল থেকেই রঘুর মুখে একটাই কথা, মামি চলেন না একবার সিনেমা দেখতে যাই। শাকিব খানের তাণ্ডব, কি নাচ কি গানের কায়দা এসেছে, আপনি একবার দেখলে আপনারও মন ফুরফুরে হয়ে যাবে। আমি প্রথমে না করেছিলাম, তাও রঘুর মুখ দেখে মন গলেই গেল শেষমেশ। মনে মনে ভেবেছি অনেকদিন পর বাড়ির বাইরে একটু বের হব, ভালোই তো। একটা হালকা সবুজ সুতির শাড়ি, পাতলা পাতলা রং, সাথে ম্যাচিং সালোয়ার আর গলায় এক ফালি ওড়না। রঘু পরেছে হালকা জিন্স আর গায়ে ফিনফিনের ছেঁড়া টাইপ গেঞ্জি। একটু বেশি স্মার্ট ভাব ধরেছি দার্নিং। সিনেমা হলের সামনে গিয়ে দেখি প্রচুর ভিড়, মানুষ যেন ঢল দিয়েছে। হাত ধরে টান দিয়ে ভেতরে টিকিট লাইনের দিকে নিয়ে গেল রঘু। ভিড়ের মাঝে একটু একটু করে ঠেলে নিয়ে গেল আমাকে সামনে। কিছু জায়গায় শরীর লেগে যাচ্ছিল। ভিড়ের মধ্যে একটু একটু করে গা ঘেঁষে যাচ্ছিলাম। আমিও একটু পিছিয়ে দাঁড়াতে চেয়েছিলাম। ওর কণ্ঠটা কানে আসলো, এই ভিড়ে তো আপনি হারিয়ে যাবেন মামি, আমার সাথেই থাকেন। টিকিট কেটে দেখি আমাদের সিট একদম পেছনের সারিতে। অন্ধকার হলের ঠান্ডা ঘরে আমরা পাশাপাশি বসলাম। চারপাশে গুঞ্জন, হাসাহাসি আর আলো আধারিতে চোখ ধাঁধিয়ে যাওয়া একটা আবহ। ছবির প্রথম দিকটা বেশ রঙিন, নাচ গান সংলাপ। আমার মনে পড়ে থাকলো পর্দায় কিছুক্ষণ। তারপর টের পেলাম রঘুর হাত আমার হাতের খুব কাছে, আর একটু পরে আমার আঙ্গুলে ওর আঙ্গুল ছুঁয়ে যাচ্ছে। একটু হঠাৎ করে আমি সরিয়ে নিলাম হাত, কিন্তু অন্ধকারে সেই টান ঠিক তেমনভাবেই আবার ফিরে এলো। আবার এর কনুইটা এবার ও আমার পাশে ঠেকে গেছিল। আমি অস্বস্তি বোধ করছিলাম, একটু সরে বসলাম, কিন্তু সিট তো ছোট, পালানোর জায়গা নেই। একটা রোম্যান্টিক গান শুরু হলো পর্দায়। নায়িকার চোখ বুজে আছে, ঠোঁটের কোণে কাঁপুনি। ঠিক তখনই ওর আঙুলটা যেন অসাবধানভাবে কনুই ছুঁয়ে গেল। আমি একটু গা সরিয়ে নিলাম, এমনভাবে বসে আছি যেন শরীর শক্ত হয়ে আছে, চোখটা আধ বুঝে, কিন্তু মনটা ধীরে ধীরে গলে যাচ্ছে। রঘুর মুখ আমার খুব কাছে, ওর নিঃশ্বাস খুব কাছে ছিল, এমনকি মাঝে মাঝে মন ছুঁয়ে যাচ্ছিল যেন। একটু অস্বস্তি হচ্ছিল। আমি চুপ করে রইলাম, নিজের মধ্যে গুটিয়ে গেলাম যেন। পাশের লোকজন জানেও না এই অন্ধকারে কিছু অনুভব হয় যা আলোয় ধরা পড়ে না। ভিতরে কোথাও একটা ঝাঁকুনি দেয়। রঘুর সাহস এখন যেন ছুঁয়ে যাচ্ছে সীমা। আমি ধীরে ধীরে বললাম, এইভাবে নয় রঘু। ওর উত্তর আসেনি, কিন্তু হাতটা একটু শক্ত করে জড়িয়ে ধরেছে আমার হাতের ওপরে। সিনেমার গানের ভিতর পর্দার উত্তাপে আর একসঙ্গে ডুবে যাচ্ছি এক অদৃশ্য রোমাঞ্চে। ছবির শেষে আলো জ্বলল। আমি তাড়াতাড়ি ওড়নাটা গুছিয়ে মুখ নিচু করে বেরিয়ে এলাম। সিনেমা শেষ হতেই যেন চারিদিকটা অচেনা লাগছিল। হল থেকে বেরিয়ে দেখি রঘু নেই। আগেই বলেছিল ও বাইরে যাবে। আমি যেন বাসে বা রিকশায় আসি। তখনও ঠিক বুঝিনি কতখানি একা আমি হতে চলেছি এই শহরের ভিড়ের মধ্যে। চারপাশে তাকিয়ে দেখি রাস্তায় ট্যাক্সি নেই, রিক্সাও নেই। তার উপর আকাশটা হঠাৎ করে কালো হয়ে এলো, আর মিনিট দুয়েকের মধ্যে শুরু হয়ে গেল ঝমঝমে বৃষ্টি। এক হাতে আঁচল টেনে মাথায় তুলে কোনো রকমে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে। মনটাও যেন অস্থির হয়ে উঠল, ভিজে গেলে জ্বর এসে যাবে, বাড়ি ফিরতেই হবে। ঠিক তখনই একটা লোকাল বাস এসে থামলো সামনে। না ভেবে না দেখে সোজা উঠে পড়লাম। বাসে চড়েই বুঝলাম জায়গা একদম নেই। ততক্ষণে ভিড় এত বেশি যে নিজেকে ঠিক মতো সামলানো যাচ্ছে না। কোনো রকমে নিজেকে গুটিয়ে একটু দাঁড়ালাম মাঝখানে। শাড়ির আঁচল সামলাতে সামলাতে কিছুক্ষণ পর বুঝলাম চোখ যেন সবাই আমার গায়ে আটকে আছে। পিছন থেকে একজন হেল্পার এসে বলল, দিদি ভাড়া দিন, বারুইপুর পর্যন্ত 30 টাকা। আমি ব্যাগ থেকে টাকা বের করছিলাম। ঠিক তখন কোনো এক কারণে আমার পিঠে কিছু ঠেকলো। বুঝলাম ইচ্ছে করে। আমি ধীরে ধীরে বললাম, এভাবে আসবেন না প্লিজ। ওর ঠোঁটে ছিল অদ্ভুত এক হাসি। গলা নিচু করে বলল, কি করব বলুন,
ভিড় তো দেখছেনই, আর আপনার মতো দিদিদের সামনে থাকলে সামলানো মুশকিল। কিছু বললাম না, ভিতরে ভিতরে আমার শরীরটা জমে যাচ্ছিল। ঠিক তখনই বাস এক ঝাঁকুনি খেলো। সামনে দাঁড়ানো এক পুরুষের গা এসে ঠেকলো আমার বুকের কাছে। এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ হয়ে এলো। আমি এক পা পিছিয়ে দাঁড়ালাম। একটা ছেলে পাশ থেকে বলে উঠল, মাফ করবেন, ইচ্ছা করে না। জায়গা তো দেখি নাই, কিন্তু তার চোখ আমার বুক থেকে সরছিল না। হেল্পার আবার এসে দাঁড়ালো একদম কাছে। বলল, দিদি শাড়িটা ঝুলে পড়ছে, একটু ভাবুন তো কোথাও সমস্যা হচ্ছে কি না। আমি মুখ ঘুরিয়ে চুপ করে রইলাম। প্রতিবাদ করতেও ভয় লাগছিল, আবার চুপ করেও নিজেকে অপমানিত লাগছিল। বাসের প্রতিটা ঢেউয়ে কে যেন কিছুটা স্পর্শ করে যাচ্ছে, তাতে অস্বস্তি বাড়ছিল আমার। এদিকে পাশের লোকটা পায়ের উপরে চাপ দিয়ে দাঁড়িয়েছে, আর আমি সেই একইভাবে দাঁড়িয়ে আছি, চোখ বন্ধ করে ভেতরে ভেতরে কাঁপছি। লোকেরা আমাকে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু কেউ আমার নাম জানে না, জানার প্রয়োজনও বোধ করে না। ভিজে শাড়িতে ঘামের ছোঁয়া শরীরের সঙ্গে লেগে আছে। অস্বস্তি ও গরম লাগছে। বাসটা যেন থামছেই না। ভেতরে তাপ, ঘাম, চোখের কামনা। আমি যেন আগুনে দাঁড়িয়ে আছি, অথচ নড়তে পারছি না। শুধু ভাবছিলাম বাড়ি কবে পৌঁছাবো। শরীরটা ক্লান্ত, মনটা লজ্জায় ভেঙে পড়েছে। এই ভিড়ের বাসে একা একজন নারী, তাকে বারবার অচেনা স্পর্শ সহ্য করতে হয়। কোনো প্রতিরোধের চেষ্টাই করা যায় না। আজ বাস থেকে নামতেই মনে হচ্ছিল যেন আমার গা থেকে সব শক্তি হারিয়ে গেছে। মাথাটা একটু ঘুরছিল হয়তো, কিংবা এগুলো আমারই কল্পনা। বৃষ্টির জলে শাড়ি পুরোপুরি ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে, আর ওই লোকাল বাসের ভিড় থেকে বেরিয়ে যেন আমি হাঁপিয়ে উঠেছি। কিন্তু মুখে কিছু বলারও জায়গা নেই। শুধু চাইছিলাম কোনোভাবে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকতে পারি। একটা রিক্সা পেয়ে কোনো রকমে উঠে পড়েছিলাম। রিকশায় উঠেই ঠান্ডা কাঠের আসন ঠেকলো শরীরে। আঁচলটা সামলানোর চেষ্টা করছিলাম নিজের সম্মান রাখতে। রিকশার টাল খেলেই আঁচলটা সামলে নিচ্ছিলাম, যেন অকারণে কেউ দেখবে না। মাঝে মাঝে রিক্সাওয়ালার চোখে তাকাতে সাহস পাচ্ছিলাম না। বাড়ির গেটের সামনে এসে যখন দাঁড়ালাম, তখন মনে হলো শুধু এই লোহার ফটকটাই আমার বাঁচার আশ্রয়। গেটে এসে ব্যাগ খুলতেই বুঝলাম চাবি কোথাও নেই। আমি এক মুহূর্তে সব মনে করতে পারলাম। রঘুর কাছে ছিল চাবি। সিনেমা হল থেকে যখন বেরিয়ে একা একা চলে এসেছিলাম, তখন তো ওকে খুঁজেই পাইনি। রঘুর সঙ্গে না দেখা হয় সে চাবি, সেই কথাটাও তো মাথায় আসেনি। আমি ফটকের পাশে একটা উঁচু সিঁড়ির ধাপে বসলাম। জল গড়িয়ে গড়িয়ে গায়ে লাগছিল। চুল থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল গালে গালে। আমার আঁচলটা ভিজে গিয়ে কাঁধে টিকে থাকছিল কেবল। শীতে কাঁপছিল শরীর। ঠিক সেই সময়ই পাশ থেকে একটা গলা শুনলাম, মামি এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন? রঘু। আমি ওর দিকে তাকালাম। ভেতরে যে কষ্ট ছিল, যে অস্বস্তির, যে রাগ, সব যেন মুখে ফুটে উঠল। কিন্তু বললাম, তুই তো সিনেমা হলেই ছিলি না, চাবিটা তো তোদের কাছেই ছিল। আমায় এভাবে ফিরে আসতে হলো রঘু। রঘু একটু চুপ করে থেকে নিচু গলায় বলল, মাফ করবেন মামি, আমি বাইকে ছিলাম, ভাবিনি আপনি একা ফিরে আসবেন। আসুন আমি খুলে দিচ্ছি। দরজা খুলে দিতেই আমি সোজা ঘরে ঢুকে পড়লাম। পেছনে ওর পায়ের শব্দ পেলাম, কিন্তু ফিরে তাকালাম না। দরজা আটকে দিলাম। ঘরের ভেতরটা কিছুটা অন্ধকার, কিন্তু পরিচিত। জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল। আমি শাড়িটা পাশে রাখলাম। কোনা ভেজা কাপড়ে ঠান্ডা লাগছিল প্রচণ্ড। এক মুহূর্ত আর সহ্য হচ্ছিল না। ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে চুল খুলছিলাম। আয়নায় নিজের দিকে তাকিয়ে কেমন যেন অপরিচিত মনে হচ্ছিল। এই আমি, এই বৃষ্টি ভেজা ক্লান্ত কাপা মুখটা। শরীর থেকে একটা ঘ্রাণ উঠছিল বৃষ্টির, ভেজা শাড়ির। ভেজা জামাকাপড় বদলাতে গিয়ে বুঝলাম দরজার ওপারে কেউ দাঁড়িয়ে আছে। সামান্য নড়াচড়া, নিঃশ্বাসের শব্দ। হয়তো বা রঘু। এটা ঠিক ভয় না, লজ্জাও না, একটা অদ্ভুত অনুভব। হঠাৎ আমার বুকের কাছে ধুকপুক করে উঠল। আমি খালি গলায় বললাম, রঘু তুই চলে যা, আমি বিশ্রাম নেব। ও কোনো উত্তর দিল না। হয়তো চলে গিয়েছিল, হয়তো দাঁড়িয়েই ছিল। আমি জানি না, শুধু জানি সেদিন রাতে আমার ঘরের বাতাসও কিছুটা ভারী হয়ে উঠেছিল। সকালের বৃষ্টি থেমেছে অনেকক্ষণ। দুপুরে রোদটা বের হতেই আমি এক গাদা ভেজা কাপড় একটা ঝুড়িতে ভরে
ছাদে গেলাম শুকোতে। শাড়িগুলোর থেকে জল টপ টপ করে ঝরছিল। মনে হচ্ছিল আমার মতো ওরাও বৃষ্টিতে ভিজে কাঁপছে। আমার গায়ে তখন পাতলা একটা সাদা সবুজ ছাপা সুতি শাড়ি, হালকা করে পরা, কারণ ভেজা গায়ে ভারী কাপড় সহ্য হয় না। চুলটা হালকা ভেজা, পেছনে খোপা করে বেঁধে রেখেছি। ছাদে উঠেই একটু হেসে উঠলাম। এই রোদটার জন্যই তো সকালের ভোগান্তি সহ্য করা। এক এক করে কাপড় দড়িতে মেলছিলাম। এমন সময় পেছন থেকে একটা কাশির শব্দ শুনে চমকে ঘুরে তাকালাম। রঘু। ওর হাতেও কয়েকটা জামা কাপড়। মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি ভাবছিলাম কাপড় শুকাতে আসবো, আপনিও এসেছেন দেখি। একটু অস্বস্তি লাগলো, কিন্তু ছাত্র একটাই, আর কিছু করারও নেই। আমি ফের আমার কাছে মন দিলাম। হঠাৎ দেখলাম রঘু এগিয়ে এসে পাশে দাঁড়ালো। এক হাতে আমার দড়িটা ধরে বলল, এই দিকটা আমি ধরছি, আপনি কাপড়গুলো দেন রাঙামামি। রাঙামা কথাটা শুনে একটু থমকে গিয়েছিলাম। অচেনা লেগেছিল নাকি বেশ পরিচিত, বোঝা যাচ্ছিল না। আমি চুপ করে কাপড় তুলে নিলাম। শাড়ি ঝোলাতে গিয়ে হঠাৎ আমাদের হাত ছুঁয়ে গেল। একটা অপ্রত্যাশিত মুহূর্ত ছিল। কেউ কিছু বলল না, বরং দাঁড়িয়ে রইল। আমার গলার কাছে একটা গরম হাওয়া জমে উঠল। চোখের কোণে তাকিয়ে দেখলাম রঘুর দৃষ্টি আমার দিকে আটকে গেছে। হাওয়ায় শাড়িটা একটু লেগে যাচ্ছিল। আমি টেনে ঠিক করছিলাম। আমি কাপড় টান টান করে দড়িতে দিতে দিতে বললাম, এই যে এই দিকটাই বেশি রোদ পড়ে, ওই দিকটা ভিজে যাবে আবার। রঘু বলল, আচ্ছা আপনি জানেন, রোদে যখন শাড়িগুলো ওড়াউড়ি করে তখন আপনাকেও ওই রঙিন শাড়ির মতো লাগে। মুখ ঘুরিয়েছিলাম, কিন্তু ঠোঁটের কোণ কাঁপছিল হালকা। ওর দিকে আর তাকালাম না, কিন্তু বুঝতে পারছিলাম আমার গায়ের ওপর ওর চোখ আটকে গেছে। হাওয়া একটু বেড়ে গেল। আমার আঁচলটা উড়ে পেছনে চলে গেল। হঠাৎ হাত দিয়ে সামলাতে গিয়েও পারলাম না। ও পেছন থেকে এসে আঁচলটা টেনে সামলে দিল হাতে। আমি হঠাৎ সরে গেলাম একপাশে। বললাম, ঠিক আছে রঘু, আমি বাকি কাপড়গুলো পরে দেব, তুই নাম, রোদটা ভালো হচ্ছে না। ও একটু থেমে বলল, আপনি ভিজে গেছেন সকালে, সাবধানে থাকবেন, ঠান্ডা লেগে গেল তো আপনাকে অসুস্থ লাগবে। সে তারপর ধীরে ধীরে নেমে গেল। আমি দড়িতে একটা শেষ শাড়ি ঝোলাতে ঝোলাতে ভাবছিলাম, এই ছেলেটা যে আমার ভাগিনা, আজকাল ওর চোখে একরকম প্রশ্ন দেখি যা আগে দেখিনি। আমি নিজেও কেমন যেন ভাবনায় পড়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্ট করে আপনার জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। ধন্যবাদ।